নমস্কার। উইদিন 30তে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটা প্র্যাকটিস সেশন আলোচনা করব। এর আগে জিকে এবং ইংলিশ মিলিয়ে আমরা মোট 24টা প্র্যাকটিস সেট এখানে আপলোড করেছিলাম। তোমরা যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখতে চাও তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমরা প্লেলিস্টের একটা লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আজকের এই সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে স্পটিং এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যে প্রশ্নটা দিয়ে আমরা আজকে সেশন শুরু করব সেখানে বলা আছে হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, অর্থাৎ হি এট সে খেয়েছিল, নাথিং কোনো কিছুই না, সিন্স ইয়েস্টারডে গতকাল থেকে। এক্ষেত্রে যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে সেটা পাস্ট টেন্সে দেওয়া আছে, কিন্তু আগের দিন থেকে যেহেতু এখনও পর্যন্ত সে কিছুই খায়নি, তাই এটা একটা অতীতের ঘটনা নয়, এটা এর যে রেসটা সেটা এখনও পর্যন্ত আছে। এখানে এই যে পুরো সেন্টেন্সটা দেওয়া আছে এ বি সি, সেই তিনটা জায়গার মধ্যে কোনো একটা জায়গাতে ভুল আছে যেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের যদি মনে হয় এখানে কোনো ভুল নেই তাহলে উত্তর হবে অপশন ডি, নো এরর। এক্ষেত্রে যেহেতু আগের দিন থেকে এখনও পর্যন্ত কিছু খায়নি, তাই এটা অতীতের ঘটনা নয়, এর রেস এখনও পর্যন্ত আছে, তাই আমরা ইউজ করব সিম্পল পাস্ট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব, সেহেতু এট কথাটার পরিবর্তে আমরা লিখব হ্যাজ ইটেন, EATEN, হি হ্যাজ ইটেন নাথিং সিন্স ইয়েস্টারডে। আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এখানে বলা আছে ইন 1906 এ আর্থকোয়েক ডিস্ট্রয়েড মাচ অফ সান ফ্রান্সিসকো। 1906 সালের একটা আর্থকোয়েক ভূমিকম্প স্যান ফ্রান্সিসকোর অনেকটা অংশ ডিস্ট্রয় করে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল। এক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে আর্থকোয়েক শব্দটা ইউজ করা আছে সেটা একটা ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, এবং তার আগে আমরা আর্টিকেল ইউজ করছি এ, যেটা হবে অ্যান। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। তাই এই 2 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান এ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে স্পট দ্য এরর, যেটা হচ্ছে স্পটিং এরর। প্রশ্নে উল্লেখ করা আছে আইদার অফ দ্য রোডস লিডস টু দ্য পার্ক। এক্ষেত্রেও একই রকমভাবে আমরা তিনটা জায়গার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা আইডেন্টিফাই করব। যদি মনে হয় ভুল নেই তাহলে উত্তর হবে অপশান ডি। আইদার অফ দ্য রোডস অর্থাৎ দুটো রোডের মধ্যে, দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা, লিডস টু দ্য পার্ক যে কোনো একটা রাস্তা ধরে গেলেই পার্কে পৌঁছানো যাবে। এর আগে এই বিষয়টা আমরা বহুবার আলোচনা করেছি যে ওয়ান অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, এই যে ফ্রেজগুলো, এদের সাথে যে মেন নাউনটা ইউজ করি এরপর, সেই নাউনটা প্লুরাল হয় এবং তারপর যে ভার্বটা ইউজ করি সেটা সিঙ্গুলার হয়। এখানে আমরা আইদার বা নাইদার যে শব্দগুলো পাই, সেই দুটো শব্দের মধ্যেই যে কোনো একটা, অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটা, এরকম একটা ইন্ডিকেশন দেওয়ার জন্য আমরা নাইদার অথবা আইদারটা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। তাই এখানে আইদার অফ এরপরে আমরা ইউজ করব রোডস, যেটা এখানে করা আছে ROADS, রোডস। কিন্তু তারপর যে মেন ভার্বটা ইউজ করব সেটা সিঙ্গুলার, সেটাও কিন্তু সিঙ্গুলার আছে। তাই এই সেন্টেন্সে কোনো ভুল নেই, এই সেন্টেন্সটা একদম সঠিক আছে এবং এখানে উত্তর হবে অপশান ডি, নো এরর। এক্ষেত্রে বিষয়টা বলার জন্য সময় নিচ্ছি এই জন্য, কারণ এখানে এই দুটো জায়গার মধ্যেই ভুলটা ওরা রাখে। সুতরাং পরবর্তীকালে তোমরা যদি এই ধরনের কোনো একটা সেন্টেন্স পাও তাহলে অবশ্যই আইদার অফ, নাইদার অফ, নান অফ, এনি অফ, এদের পরে যে নাউনটা ইউজ করা আছে এবং তারপর যে ভার্বটা ইউজ করা আছে সেগুলো ভালো করে লক্ষ্য করবে। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই অ্যাম দ্য রিচেস্ট পারসন ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড, ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমি ইচ্ছা প্রকাশ করছি, আই অ্যাম দ্য রিচেস্ট পারসন, আমি হব দ্য রিচেস্ট পারসন, সব থেকে ধনী ব্যক্তিটা, ইন দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের মধ্যে। এখানে এর আগেও আমরা আলোচনা করেছি যে আমি ইচ্ছা প্রকাশ করছি, আমি কিন্তু সমস্ত বিশ্বের মধ্যে সব থেকে ধনী ব্যক্তিটা নই, কিন্তু আমি ইচ্ছা প্রকাশ করছি আমি যেন হয়ে যাই। তাই এই জায়গাতে যখন কোনো একটা ইমাজিনারি উইশ বা ইররেশনাল ডিজায়ার, অর্থাৎ কাল্পনিক ইচ্ছা বা অসম্ভব কিছু একটা পরিস্থিতির বর্ণনা করি আমরা, বা কোনো একটা বিস্তৃত প্রেক্ষাপট এখানে তুলে ধরি, তখন আমরা মেইনলি হেল্পিং ভার্ব ইউজ করি ওয়্যার। সাবজেক্ট যাই হোক, আমরা ওয়্যার হেল্পিং ভার্বটা ইউজ করি। আমি যদি পাখি হতাম, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম, এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু হেল্পিং ভার্ব রূপে ইউজ করব ওয়্যার। এক্ষেত্রেও আমরা এই আই অ্যাম এর পরিবর্তে ইউজ করব আই ওয়্যার, কারণ আমি রিচেস্ট পারসন নই কিন্তু আমি ইচ্ছা প্রকাশ করছি যদি হয়ে যায়, তাহলে আমরা অ্যামের পরিবর্তে এখানে ইউজ করব ওয়্যার। তাই আমাদের এই প্রশ্নের উত্তর হলো অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে।
অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলা আছে দ্য মাস্ক ওর্ন বাই দ্য মেন হেল্প দেম ড্যাশ দেয়ার আইডেন্টিটি। দ্য মাস্ক, মুখোশগুলো, ওর্ন বাই দ্য মেন, যে লোকগুলো পরে আছে, হেল্প দেম, তাদেরকে সাহায্য করছে, ড্যাশ দেয়ার আইডেন্টিটি, তাদের আইডেন্টিটিটা। অপশন এ কনসিল, অপশন বি কনজিল, অপশন সি মাস্কারেড, আর অপশন ডি চিট। এক্ষেত্রে কনসিল করার কথাটার অর্থ হচ্ছে গোপন করা বা লুকোনো, অর্থাৎ তাদের আইডেন্টিটি গোপন করতে সাহায্য করছে। অপশন বিতে বলা আছে কনজিল, কনজিল কথাটা হচ্ছে জমাট বেঁধে যাওয়া। অপশন সি ম্যাসকারেড কথাটার অর্থ হচ্ছে ছদ্মবেশ, এবং অপশন ডি চিট অর্থাৎ প্রতারণা করা বা ডিসিভ করা। এক্ষেত্রে আমরা যদি সেন্সটা ভালো করে ধরি, তারা মুখোশ পরছে তাদের আইডেন্টিটি গোপন করতে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে অপশন এ কনসিল। তাই 5 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন এ কনসিল। এর পরের প্রশ্নে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রশ্নে উল্লেখ করা আছে দ্য ট্রেজার ওয়াজ হিডেন ড্যাশ আ বিগ সোর। ট্রেজার কথাটার অর্থ হচ্ছে সম্পদ, হিডেন লুকানো, এবং বিগ সোর কথাটার অর্থ হচ্ছে একটা বড় উপত্যকা। এখানে যেটা বলছে যে ট্রেজারগুলো বা সম্পদগুলো লুকোনো ছিল একটা উপত্যকার, অপশন এ অন, অপশন বি আন্ডারনিথ, অপশন সি টুয়ার্ড, আর অপশন ডি অফ। এক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা অবশ্যই যে ট্রেজারগুলো বা সম্পদগুলো একটা বড় উপত্যকার নিচে লুকোনো ছিল। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশন বি আন্ডারনিথ। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে চায়না ইজ আ বিগ কান্ট্রি। চায়না হচ্ছে একটা বড় দেশ। ইন এরিয়ার দিক থেকে ইট ইজ বিগার দ্যান এনি কান্ট্রি। যে কোনো দেশের থেকেই এটা বড়। ড্যাশ রাশিয়া। রাশিয়া, অপশন এ অ্যাকসেপ্ট, অপশন বি একসেপ্ট, অপশন সি এক্সপেক্ট, আর অপশন ডি অ্যাক্সেস। এক্ষেত্রে অ্যাকসেপ্ট কথাটার অর্থ হচ্ছে গ্রহণ করা, একসেপ্ট কথাটার অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, অপশন সি এক্সপেক্ট কথাটার অর্থ হচ্ছে আশা করা, আর অপশন ডি অ্যাক্সেস। অ্যাক্সেস কথাটার অর্থ হচ্ছে প্রবেশ বা উপলব্ধি। এক্ষেত্রে রাশিয়া ছাড়া অন্যান্য সমস্ত দেশের তুলনায় চায়না বড়, এরকম একটা সেন্স এরা প্রকাশ করতে চাইছে। তাই এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন বি একসেপ্ট। একসেপ্ট কথাটার অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রশ্নে উল্লেখ করা আছে হি ড্যাশ ফলো এনি ফিক্সড প্রিন্সিপাল। প্রিন্সিপাল কথাটার অর্থ হচ্ছে একটা নীতি, PRINCIPLE, এর অর্থ হচ্ছে নীতি। PRINCIPAL কথাটার অর্থ হচ্ছে মুখ্য, যেটা আমরা কলেজের প্রিন্সিপাল বলে থাকি। এক্ষেত্রে হি ড্যাশ ফলো এনি ফিক্সড প্রিন্সিপাল, সে একটা নির্দিষ্ট প্রিন্সিপাল, নির্দিষ্ট কোনো নীতি বা নিয়ম ফলো করে না। অপশন এতে বলা আছে ডু নট, অপশন বিতে বলা আছে হ্যাভ নট, অপশন সিতে বলা আছে ডাজ নট, আর অপশন ডিতে বলা আছে আর নট। যেহেতু সে একটা নির্দিষ্ট প্রিন্সিপাল মেনে চলে না, এটা একটা নিত্য ঘটনা বা এটা একটা সিম্পল প্রেজেন্টের ঘটনা, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব অপশন সি ডাজ নট। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সাথে আমরা ডাজ নট ইউজ করব। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং প্রশ্নে উল্লেখ করা আছে উই হ্যাড ডিফিকাল্টি ড্যাশ ফাইন্ডিং আ পার্কিং প্লেস। একটা পার্কিং প্লেস খুঁজে পাওয়ার জন্য আমাদের ডিফিকাল্টি বা প্রবলেম হয়েছিল। এক্ষেত্রে ডিফিকাল্টির পরে একটা পার্টিকুলার প্রিপোজিশন ইউজ করা হয়। অপশন দেওয়া আছে অ্যাট, অপশন বিতে দেওয়া আছে অ্যাবাউট, অপশন সিতে দেওয়া আছে ইন, আর অপশন ডিতে দেওয়া আছে ফর। এক্ষেত্রে ডিফিকাল্টির পরে আমরা ইউজ করে থাকি সাধারণত অপশন সি ইন। উই হ্যাড ডিফিকাল্টি ইন ফাইন্ডিং আ পার্কিং প্লেস। তাই 9 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন সি। নেক্সট কোয়েশ্চেন। এখানে বলা আছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটা আমাদেরকে অপশানের মধ্যে থেকে চুজ করতে হবে। অপশান দেওয়া আছে মিশনারি। মিশনারি কথাটার বাংলা অর্থ হচ্ছে ধর্মপ্রচারক। ধর্মপ্রচারককে মিশনারি বলা হয়। এক্ষেত্রে যে শব্দগুলো দেওয়া আছে 4টা শব্দ ABCD, তার মধ্যে 3টা ভুল আছে বানান, একটা সঠিক আছে। সেই সঠিক বানানটা হচ্ছে অপশান বি মিশনারি, MISSIONARY। মিশনারি কথাটার অর্থ হচ্ছে ধর্মপ্রচারক। পরের শব্দে আমরা চলে যাব। এখানেও বলা আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড চুজ করতে। তাই যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর মধ্যে সঠিক বানানটা আমরা নির্বাচন করব। এক্ষেত্রে যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে প্রপেলার। এই প্রপেলার কথাটার অর্থ হচ্ছে বিমানের পাখা। বিমানের পাখাকে বলা হয় প্রপেলার। এক্ষেত্রে সঠিক বানানটা হচ্ছে অপশন সি PROPELLER। প্রপেলার কথাটার বাংলা অর্থ হচ্ছে বিমানের পাখা। এর পরের শব্দেও বলা আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড চুজ করতে। 4টা শব্দের মধ্যে সঠিক বানানটা আমরা চুজ করব। এক্ষেত্রে যে শব্দটা এখানে দেওয়া আছে সেটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। মূলত সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম এবং স্পেলিং, এই 3টা ক্ষেত্রেই এই শব্দটাকে আমরা পেয়ে থাকি। এই শব্দটা হচ্ছে ইন্টারমিটেন্টলি। ইন্টারমিটেন্টলি কথাটার বাংলা অর্থ হচ্ছে থেমে থেমে। কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি বা কনস্ট্যান্টলি না করে তার অপোজিটে যখন আমরা থেমে থেমে করি, ছাড়া ছাড়াভাবে করি, সেটাকে বলা হয় ইন্টারমিটেন্টলি। এক্ষেত্রে যে সঠিক বানানটা আমরা নির্বাচন করব সেটা হচ্ছে অপশান এ
INTERMITTENTLY, ইন্টারমিটেন্টলি কথাটার অর্থ হচ্ছে থেমে থেমে, যেটাকে ইডিয়ামে বলা হয় বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন এ, ইন্টারমিটেন্টলি, INTERMITTENTLY, ইন্টারমিটেন্টলি। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নে বলা আছে সঠিক বানান নির্বাচন করার জন্য 4টা অপশনের মধ্যে সঠিক বানানটা আমরা চুজ করব। এক্ষেত্রে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে মিসচিভাস। মিসচিভ কথাটার অর্থ হচ্ছে অনিষ্টকর বা হানিকারক, এবং মিসচিভাস কথাটার অর্থ কিন্তু ক্ষতিকারক। এক্ষেত্রে যে বানানটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন এ, মিসচিভাস, MISCHIEVOUS। মিসচিভাস কথাটার অর্থ হচ্ছে অনিষ্টকারক বা ক্ষতিকারক। এর পরের প্রশ্নে উল্লেখ করা আছে চুজ দ্য সিমিলার মিনিং, অর্থাৎ এক্ষেত্রে আমরা সিনোনিম চুজ করব। যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে রিপাগন্যান্স। রিপাগন্যান্স কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, এর অর্থ হচ্ছে জঘন্যতা বা ঘৃণ্যতা। এক্ষেত্রে যে শব্দগুলো উল্লেখ করা আছে অপশনের মধ্যে সেগুলো হচ্ছে অপশন এ, অ্যাবজর্পশন। অ্যাবজর্ব করার করা কথাটার অর্থ হচ্ছে শোষণ করা বা শুষে নেওয়া। এক্ষেত্রে অ্যাবজর্পশন কথাটার অর্থ হবে শোষণ। অপশন বি, রিপ্রেজেন্টেশন কথাটার অর্থ হচ্ছে বর্ণনা করা বা বিবরণ দেওয়া। অপশন সি, ফ্র্যাগমেন্টেশন কথাটার অর্থ হচ্ছে, ফ্র্যাগমেন্ট থেকে আসছে, ফ্র্যাগমেন্ট কথাটার অর্থ হচ্ছে ভাঙা, এবং ফ্র্যাগমেন্টেশন কথাটার অর্থ হচ্ছে টুকরো টুকরো। অপশন ডিতে বলা আছে অ্যাভারশন। অ্যাভারশন কথাটার অর্থ হচ্ছে ঘৃণা করা বা কোনো একটা বিষয়ের প্রতি দ্বেষ পোষণ করা, দৈবইকার মধ্যনস। এক্ষেত্রে যে সিনোনিমগুলো আমরা ইংরেজিতে পাই সেগুলো হচ্ছে ম্যালিস, গ্রাজ, ডিসগাস্ট, হেট্রেড, কন্টেম্পট, অ্যাবোমিনেট, স্পাইট, স্কর্ন, ডিসপাইস, ডিটেস্ট, লোথ, অথবা লুক ডাউন আপন ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে। এছাড়াও আরও অনেকগুলো শব্দ আছে। যাই হোক, এক্ষেত্রে রিপাগন্যান্স এই শব্দটার খুব কাছাকাছি যে শব্দটা এখানে আছে সেটা হচ্ছে অপশন ডি, অ্যাভারশন। তাই 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে অল্টারনেটিভ, এবং এটাও সিনোনিম করতে বলেছে। আমরা জানি অল্টারনেটিভ কথাটার বাংলা অর্থ হচ্ছে কোনো একটা বিকল্প খোঁজা বা কোনো একটা আলাদা যদি অপশন থাকে সেটাকে খুঁজে বার করা। এক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া আছে অপশন এ চয়েস, অপশন বি বার্টার, অপশন সি ভ্যারাইটি, আর অপশন ডি বলা আছে চেঞ্জ। এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি চেঞ্জ কথাটার অর্থ হচ্ছে পরিবর্তন, ভ্যারাইটি কথাটার অর্থ হচ্ছে বৈচিত্র্য, বার্টার কথাটার বাংলা অর্থ হচ্ছে বিনিময়, এবং অপশন এ চয়েস কথাটার অর্থ হচ্ছে বিকল্প বা অল্টারনেটিভ। তাই এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ, চয়েস। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এখানে বলা আছে সিমিলার মিনিং, এবং যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে কম্পেল। কম্পেল কথাটার অর্থ হচ্ছে বাধ্য করা, জোর করা। অপশন এতে বলা আছে ফোর্স, অপশন বিতে বলা আছে সাবমিট, অপশন সিতে বলা আছে অ্যাগ্রি, আর অপশন ডিতে বলা আছে ইগনোর। আমরা জানি ইগনোর করা কথাটার অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা অবহেলা করা। অপশন সি অ্যাগ্রি কথাটার অর্থ হচ্ছে সমর্থন করা বা সমর্থ হওয়া, সমর্থন করা কোনো একটা বিষয়কে। অপশন বিতে বলা আছে সাবমিট। সাবমিট কথাটার অর্থ হচ্ছে কোনো একটা কাজ করে ফেলা বা জমা দেওয়া। সাবমিট কথাটার অর্থ হচ্ছে জমা দেওয়া। অপশন এতে বলা আছে ফোর্স। ফোর্স করা কথাটার অর্থ হচ্ছে জোর করা বা কোনো একজন মানুষকে কম্পেল করা কোনো একটা কাজ করতে বাধ্য করা। এক্ষেত্রে সিনোনিম হবে, কম্পেল কথাটার সিনোনিম হবে অপশন এ, ফোর্স। তাই 16 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন এ। এর পরের প্রশ্নে বলা আছে স্ট্রিনজেন্ট, এটাও সিনোনিম করতে বলেছে। স্ট্রিনজেন্ট কথাটার বাংলা অর্থ হচ্ছে কঠোর বা কঠিন, অর্থাৎ এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হার্স, অ্যাডামেন্ট বা সিভিয়ার। এই সেন্সে স্ট্রিনজেন্ট কথাটা ইউজ করা হয়ে থাকে। অপশন এতে বলা আছে রিগোরাস, অপশন বিতে বলা আছে স্ট্রেন্ড, অপশন সিতে বলা আছে ড্রাই, আর অপশন ডিতে বলা আছে শ্রিল। শ্রিল কথাটার বাংলা অর্থ হচ্ছে তীক্ষ্ণ বা একটা উচ্চ শব্দযুক্ত, যেটাকে আমরা বলি থ্রিল। এক্ষেত্রে মুরগির আওয়াজ যেটা সকালবেলায় আমরা শুনতে পাই সেটা হচ্ছে থ্রিল, বা কোনো কোনো মানুষের গলার আওয়াজ এতটাই তীক্ষ্ণ যেটা আমাদের কানে বাজে, সেটাকে থ্রিল বলা হয়। অপশান সিতে বলা আছে ড্রাই। ড্রাই কথাটার অর্থ হচ্ছে শুকনো বা শুষ্ক। অপশান বিতে বলা আছে স্ট্রেন্ড। স্ট্রেন্ড কথাটার বাংলা অর্থ হচ্ছে ফিল্টার্ড বা ছাঁকা। অপশান এতে বলা আছে রিগোরাস। রিগোরাস কথাটার অর্থ হচ্ছে কঠোর বা কঠিন। এক্ষেত্রে স্ট্রিনজেন্ট কথাটার সিনোনিম হবে অপশান এ, রিগোরাস। তাই 17 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান এ, রিগোরাস। এর পরের প্রশ্নে বলা আছে চুজ দ্য অপোজিট মিনিং, অর্থাৎ বিপরীত শব্দ আমরা চুজ করব। যে প্রশ্নটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে বয়েস্ট্রাস। বয়েস্ট্রাস কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। এর অর্থ হচ্ছে প্রচণ্ড বা হইচইপূর্ণ বা হৈহুল্লোড়পূর্ণ। যে অপশানগুলো দেওয়া আছে এখানে সেগুলো আমরা দেখব এরপর। অপশান এ নটি। নটি কথাটার অর্থ হচ্ছে দুষ্টু বা বদমাইশ। অপশান এতে বলা আছে কোয়াইট। কোয়াইট কথাটার অর্থ হচ্ছে শান্ত, ধীর, স্থির। অপশান সিতে বলা আছে রিজার্ভ। রিজার্ভ কথাটার অর্থ হচ্ছে সংযত, অর্থাৎ নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখা। অপশান ডিতে বলা আছে বাউন্সি, অর্থাৎ যেটা বাউন্স করে, যেমন কোনো একটা টেনিস বল অথবা জাম্পিং বল, সেটা বাউন্সি ইন নেচার। এক্ষেত্রে বয়েস্টারাস কথাটার বাংলা অর্থ যদি হইচইপূর্ণ, কোলাহলপূর্ণ হয় তাহলে তার এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ড হবে অবশ্যই অপশান বি, কোয়াইট।
কোয়াইট কথাটার অর্থ হচ্ছে শান্ত, বা যেখানে কোনো রকম হইচইপূর্ণ বা কোলাহলপূর্ণ পরিস্থিতি নেই সেটাকে কোয়াইট বলা হয়, কোয়াইট প্লেস। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, এখানেও অপোজিট মিনিং করতে বলেছে। শব্দটা উল্লেখ করা আছে যেটা, সেটা হচ্ছে মিজারি। মিজারি কথাটার বাংলা অর্থ হচ্ছে দুঃখ, যন্ত্রণা, হতাশা, সেটাকে এক কথায় মিজারি বলা হয়। অপশানে দেওয়া আছে অপশান এ হ্যাপিনেস, অপশান বি হার্ডশিপ, অপশান সি অ্যামিটি, আর অপশান ডিতে বলা আছে অ্যাংজাইটি। আমরা প্রত্যেকেই জানি অ্যাংজাইটি কথাটার অর্থ হচ্ছে উদ্বেগ বা উৎকণ্ঠা। অ্যামিটি কথাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যামিটি কথাটার অর্থ হচ্ছে একটা ফ্রেন্ডশিপ, একটা মৈত্রী। অপশান বি হার্ডশিপ, হার্ডশিপ কথাটার অর্থ হচ্ছে একটা যন্ত্রণা, একটা কঠিন পরিস্থিতি বা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, সেটাকে হার্ডশিপ বলা হয়। যদি মিজারি সিনোনিম করতে বলতো তাহলে হয়তো হার্ডশিপ কথাটা আমরা উত্তর করতাম, কিন্তু যেহেতু অ্যান্টোনিম করতে বলেছে তাই আমরা উত্তর করব অপশান এ হ্যাপিনেস। মিজারি কথাটার অর্থ হচ্ছে দুঃখ বা যন্ত্রণা এবং হ্যাপিনেস কথাটার অর্থ হচ্ছে আনন্দ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, এখানেও বলা আছে অপোজিট ওয়ার্ড করতে, এবং যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবসার্ভিয়েন্ট। সাবসার্ভিয়েন্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। এর অর্থ হচ্ছে অনুগত, অর্থাৎ অন্যের মত অনুযায়ী বা অন্যের কথা অনুযায়ী চলা, সেটাকে বলা হয় সাবসার্ভিয়েন্ট বা অনুগত। অপশান এতে বলা আছে এলিজেবল। আমরা জানি এলিজেবল কথাটার অর্থ হচ্ছে যোগ্য, অর্থাৎ এফিসিয়েন্ট বা প্রফিসিয়েন্ট এর সিনোনিম হবে। অপশান বিতে বলা আছে ইনফিরিয়র। আমরা জানি ইনফিরিয়র কথাটার বাংলা অর্থ হচ্ছে কোনো নিম্ন স্তরে বা নিচু লেভেলে বা লোয়ার লেভেলে কোনো একটা কাজ করা, অর্থাৎ সুপিরিয়রের উল্টো হচ্ছে ইনফিরিয়র। অপশান সিতে বলা আছে সুপিরিয়র। সুপিরিয়র কথাটা হচ্ছে আপার লেভেলে কোনো একটা কাজ করা, উচ্চ স্তরে গিয়ে কোনো একটা কাজ করা। অপশান ডিতে বলা আছে পাওয়ারফুল। পাওয়ারফুল কথাটার অর্থ হচ্ছে শক্তিশালী। এক্ষেত্রে সাবসার্ভিয়েন্ট কথাটার অর্থ যদি অনুগত হয়, কারো কথা অনুযায়ী চলা হয়, তার এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ড হবে অবশ্যই অপশান সি সুপিরিয়র। সুপিরিয়র কথাটার অর্থ হচ্ছে আপার লেভেলের থেকে কোনো একটা কাজ করা। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, এখানে অপোজিট মিনিং করতে বলেছে এবং শব্দটা দেওয়া আছে সেফ। সেফ কথাটার অর্থ আমরা প্রত্যেকেই জানি, সেফ কথাটার অর্থ হচ্ছে সুরক্ষিত। অপশান এতে বলা আছে র্যাশ। র্যাশ কথাটার বাংলা অর্থ হচ্ছে হঠকারী। অপশান বিতে বলা আছে ইনসিকিওর, অর্থাৎ ওয়ান হু ইজ নট সিকিওর ইজ কল্ড ইনসিকিওর, যেটা হচ্ছে অসুরক্ষিত। অপশান সিতে বলা আছে বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল কথাটার বাংলা অর্থ হচ্ছে উপকারী। আর অপশান ডিতে বলা আছে হার্স, HARSH। হার্স কথাটার অর্থ হচ্ছে রূঢ়, অর্থাৎ কঠিন, কঠোর, রূঢ়, সেটাকে হার্স বলা হয়। এক্ষেত্রে সেফ যদি সুরক্ষিত হয়, তার অপোজিট ওয়ার্ড হবে অবশ্যই অপশান বি ইনসিকিওর। তাই এই প্রশ্নের উত্তর হবে, 21 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি ইনসিকিওর। এর পরের প্রশ্নে আমরা চলে যাব, এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অবলিক ফ্রেজ। এখানে যে ইডিয়াম বা ফ্রেজটা দেওয়া আছে সেটার কারেক্ট মিনিং আমরা অপশানের থেকে চুজ করব। এখানে 4টা অপশান দেওয়া আছে। প্রশ্নে উল্লেখ করা আছে দ্য সিচুয়েশন ইন হাইতি ওয়াজ গেটিং হটার বাই মিনিট। দ্য সিচুয়েশন ইন হাইতি, হাইতি হচ্ছে একটা দেশের নাম। সেই সিচুয়েশনটা, দেশের পরিস্থিতিটা গেটিং হটার বাই মিনিট, প্রত্যেকটা মিনিটে মিনিটে পরিস্থিতিটা খারাপ হচ্ছে। অপশান দেওয়া আছে অপশান এ গ্রোয়িং ইন ইম্পর্টেন্স, অর্থাৎ গুরুত্বের দিক থেকে ইম্পর্টেন্স বাড়ছে, অর্থাৎ গুরুত্ব বেড়ে যাচ্ছে। অপশান বিতে বলা আছে ইনক্রিজিং ইন টেম্পারেচার, উষ্ণতা বাড়ছে, আবহাওয়ার মধ্যে যে উষ্ণতা সেটাই বাড়ছে। অপশান সিতে বলা আছে ইমপ্রুভিং র্যাপিডলি, অর্থাৎ আস্তে আস্তে ইমপ্রুভ করছে, আস্তে আস্তে পরিস্থিতি ভালো হচ্ছে। আর অপশান ডিতে বলা আছে ডেটিরিওরেটিং র্যাপিডলি। ডেটিরিওরেট কথাটার অর্থ হচ্ছে মন্দ থেকে মন্দতর হওয়া, আস্তে আস্তে খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। এক্ষেত্রে যেহেতু বলা আছে গেটিং হটার বাই মিনিট, অর্থাৎ পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে, এটা ইন্ডিকেট করতে চাইছে যে সিচুয়েশন আরও খারাপের দিকে যাচ্ছে। তাই এই প্রশ্নের উত্তর করব আমরা অপশান ডি ডেটিরিওরেটিং র্যাপিডলি, অর্থাৎ অধিকতর মন্দ হচ্ছে। পরের প্রশ্নে আমরা চলে যাব, এখানেও বলা আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অবলিক ফ্রেজ। ইডিয়াম অবলিক ফ্রেজের মিনিংটা আমরা অপশান থেকে চুজ করব। এখানে প্রশ্নে বলা আছে আফটার হার ফেলিওর, তার ফেলিওরের পর, সি স্টার্টেড রিফিউজিং টু বি লেড বাই দ্য নোজ। আফটার হার ফেলিওর, তার ফেলিওরের পর, সি স্টার্টেড, সে শুরু করেছিল, রিফিউজিং প্রত্যাখ্যান করতে, টু বি লেড বাই দ্য নোজ, এটা পেসিভে দেওয়া আছে। এর অর্থ হচ্ছে কারো অনুগত হয়ে চলতে বা কারো কথা অনুযায়ী চলতে, অর্থাৎ তাকে নাকে দড়ি দিয়ে কেউ ঘুরোবে এটা সে সহ্য করবে না বা এটা সে করবে না, এটা সে ডিসাইড করেছিল। অপশান এতে বলা আছে বি লেড বাই ফিজিক্যাল ডিজায়ার্স। বি লেড বাই ফিজিক্যাল ডিজায়ার্স কথাটার অর্থ হচ্ছে তার শারীরিক চাহিদা অনুযায়ী চলার। অপশান বিতে বলা আছে ফলো সাবমিসিভলি, অর্থাৎ অনুগত হয়ে চলা। অপশান বিতে বলা আছে ফলো হোয়াট আদার সাজেস্ট, অন্যরা তাকে যা সাজেস্ট করবে সেটাকে ফলো করা। আর অপশান ডিতে বলা আছে বি অ্যাফ্রেড অফ দ্য কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস কথাটার অর্থ হচ্ছে ফলাফল, অর্থাৎ ফলাফল থেকে ভয় পাওয়া বা ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া। এক্ষেত্রে যেহেতু এখানে বলা আছে যে সে ঠিক করেছিল যে অন্যের কথা মতো বা অন্যের অনুগত হয়ে চলতে সে বাধ্য নয় এবং সেটা করবে না, তাই এক্ষেত্রে আমরা উত্তর করব অপশান বি ফলো সাবমিসিভলি, অর্থাৎ আফটার হার ফেলিওর সি স্টার্টেড রিফিউজিং। রিফিউজিং কথাটার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। টু বি লেড বাই দ্য নোজ, অর্থাৎ টু বি লেড সাবমিসিভলি। তাই আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান বি।
এর পরের প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অবলিক ফ্রেজ। প্রশ্নে উল্লেখ করা আছে দ্য ট্রায়াল মেড আ মকারি অফ জাস্টিস, অর্থাৎ এই ট্রায়াল যেটা চলছিল সেটা বিচারের নামে একটা প্রহসন ছিল। অপশন দেওয়া আছে অপশন এ পিপল মকড অ্যাট দ্য জাজমেন্ট, এই যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল সেটাকে প্রত্যেকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল। অপশন বিতে বলা আছে ইট ওয়াজ আ মক ট্রায়াল, এটা একটা মক ট্রায়াল ছিল, এটা একটা ফলস ট্রায়াল ছিল। অপশন সিতে বলা আছে দেয়ার ওয়াজ নো সিরিয়াস আউটকাম, এটার থেকে কোনো সিরিয়াস রেজাল্ট বেরিয়ে আসেনি, সিরিয়াস আউটকাম হয়নি এটার। অপশন ডিতে বলা আছে মেড দ্য সিস্টেম লুক রিডিকুলাস, এই যে গোটা সিস্টেম এই ব্যবস্থাটা এটাকেই একটা ব্যঙ্গাত্মক একটা হাস্যকর পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিল। এক্ষেত্রে মেড আ মকারি কথাটার এক্স্যাক্ট সিনোনিম হবে, অর্থাৎ এর অর্থ হবে অপশন ডি মেড দ্য সিস্টেম লুক রিডিকুলাস, অর্থাৎ এই সিস্টেমটাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে এসেছিল। তাই 24 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন ডি। এর পরের প্রশ্নে বলা আছে, এখানেও ইডিয়াম অবলিক ফ্রেজ, প্রশ্নে উল্লেখ করা আছে হোয়েন হি লেফট, যখন সে চলে গিয়েছিল, হি ওয়াজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, সে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হতাশ ছিল। আই থিঙ্ক হি ইজ গন ফর গুড, আমার মনে হয় সে ফর গুড, এই কথাটার অর্থ আমরা এই চারটা অপশান থেকে খুঁজে বার করব। আমার মনে হয় সে চলে গিয়েছে। এরপর ফর গুড কথাটার অর্থ আমরা অপশান থেকে চুজ করছি। অপশান এতে বলা আছে টু সিক গুড ফরচুন, অর্থাৎ ভালো ফরচুন অর্থাৎ ভাগ্যের জন্য, ভালো সৌভাগ্যের খোঁজে সে বেরিয়ে পড়েছে। অপশান বি টু এ গুড প্লেস, একটা ভালো জায়গায় চলে গিয়েছে। অপশান সি টু এ ফরেন কান্ট্রি, একটা বিদেশের কোনো দেশে চলে গেছে, একটা বিদেশ চলে গিয়েছে। আর অপশান ডি পার্মানেন্টলি, অর্থাৎ চিরদিনের জন্য চলে গেছে। এক্ষেত্রে আই থিঙ্ক হি ইজ গন ফর গুড, এই ফর গুড কথাটার বাংলা অর্থ হচ্ছে চিরদিনের জন্য অথবা ফর এভার। এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পার্মানেন্টলি, অর্থাৎ হোয়েন হি লেফট হি ওয়াজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, আই থিঙ্ক হি ইজ গন ফর এভার বা ফর গুড। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে এক কথায় প্রকাশ বলা হয়। যে প্রশ্নটা উল্লেখ করা আছে সেখানে বলা আছে আ পার্সন হু ইজ সোললি মোটিভেটেড বাই মানি অর পার্সোনাল গেইন। আ পার্সন একজন ব্যক্তি, হু ইজ সোললি, এই সোললি কথাটার অর্থ হচ্ছে অনলি, একমাত্র, মোটিভেটেড বাই পার্সোনাল গেন অর মানি, অর্থাৎ টাকা এবং পার্সোনাল গেনের জন্য সে একমাত্র সব কাজ করতে পারে। এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখব। অপশান এতে বলা আছে মার্সিনারি, অপশান বিতে বলা আছে মার্চেন্ট, অপশান সিতে বলা আছে মানি লেন্ডার, আর অপশান ডিতে বলা আছে চার্লেটান। এই চার্লেটান কথাটার অর্থ হচ্ছে হাতুড়ে, হাতুড়ে ডাক্তারের কথা আমরা জানি কোয়াক, অর্থাৎ যিনি প্রফেশনাল নন অথচ সেই কাজটা করছেন, বা তার পুঁথিগত কোনো বিদ্যা নেই বা ওর বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা নেই অথচ এক্সপিরিয়েন্সের উপর কাজ করছেন, তাকে বলা হয় চার্লেটান। অপশান সিতে বলা আছে মানি লেন্ডার, যিনি টাকা ধার দেন তাকে মানি লেন্ডার বলা হয়। অপশান বি মার্চেন্ট, মার্চেন্ট কথাটার অর্থ হচ্ছে ব্যবসায়ী। আর অপশান এতে বলা আছে মার্সিনারি, মার্সিনারি কথাটার বাংলা অর্থ হচ্ছে ভাড়াটে, অর্থাৎ যিনি টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারেন, এমনকি তিনি যদি সৈনিক হন তিনি টাকার বিনিময়ে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। এক্ষেত্রে এই মার্সিনারি কথাটা আমাদের এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে, অর্থাৎ আ পার্সন হু ইজ সোললি মোটিভেটেড বাই মানি অর পার্সোনাল গেইন, নিজের ব্যক্তিগত স্বার্থ এবং টাকার বিনিময়ে যিনি সব কিছু কাজ করতে পারেন তাকে বলা হয় মার্সিনারি। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে সামথিং দ্যাট ইজ বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার, সামথিং দ্যাট ইজ কোনো একটা, বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার কথাটার অর্থ হচ্ছে অতিপ্রাকৃত, অর্থাৎ প্রকৃতির ঊর্ধ্বে। অপশান দেওয়া আছে ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল কথাটার অর্থ আমরা প্রত্যেকেই জানি। পেটার ন্যাচারাল কথাটার অর্থ হচ্ছে অপার্থিব, আনন্যাচারাল কথাটার অর্থ হচ্ছে অপ্রকৃত, আর সুপার ন্যাচারাল কথাটার অর্থ হচ্ছে অদ্ভুত বা অতিপ্রাকৃত। এক্ষেত্রে সামথিং দ্যাট ইজ বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার, এই প্রশ্নের উত্তর হবে, এটাকে এক কথায় বলা হয় সুপার ন্যাচারাল, যেটা অলৌকিক, অবাস্তব, অতিপ্রাকৃত, সেটাই হচ্ছে সুপার ন্যাচারাল। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রশ্নে উল্লেখ করা আছে ডেসক্রিপশন অফ এ ডিসএগ্রিয়েবল অর হার্স থিং বাই অ্যান অ্যাগ্রিয়েবল নেম। ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা, অফ এ ডিসএগ্রিয়েবল যেটাকে সহজে মেনে নেওয়া যায় না সেরকম কোনো একটা ঘটনা, অথবা হার্স থিং একটা কঠিন কঠোর বিষয়, বাই অ্যান অ্যাগ্রিয়েবল নেম একটা ভালো নাম দিয়ে সেটাকে যখন প্রকাশ করা হয় একটা কঠিন কঠোর বা দুঃখজনক ঘটনাকে, সেটাকে এক কথায় কী বলা হয়। অপশান এতে বলা আছে এপিথেট, এপিথেট কথাটার অর্থ হচ্ছে কোনো একটা বিশেষণ দিয়ে কোনো একটা জিনিসকে বিশেষিত করা। অপশান বিতে বলা আছে এপিগ্রাম, এপিগ্রাম একটা ছোট্ট কবিতা বা ক্ষুদ্র কবিতা, সেটাকে এপিগ্রাম নামে রাখা হয়। অপশান সিতে বলা আছে ইউফেমিজম, এই ইউফেমিজম কথাটার অর্থ হচ্ছে যে কোনো একটা বিষয়কে সহজভাবে উপস্থাপিত করা। যেমন কোনো একজন হয়তো মারা গেছেন, তাকে আমরা সেটাকে হি হ্যাজ ডায়েড এটা না বলে আমরা অনেক সময় বলি হি হ্যাজ পাস্ট অ্যাওয়ে, অথবা তিনি তার গঙ্গা প্রাপ্তি ঘটেছে, বা তিনি স্বর্গে গেছেন বা বৈকুণ্ঠে গেছেন, এভাবে আমরা তার মৃত্যুটাকে বিশেষিত করি। এই বিষয়টাকে অর্থাৎ ডিসএগ্রিয়েবল বা হার্স থিং একটা কঠিন কঠোর বস্তুকে যখন সহজ নাম দিয়ে ভালো নাম দিয়ে প্রকাশ করি সেটাকে বলা হয় ইউফেমিজম। তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান সি,
এর উল্টো দিকে আরেকটা শব্দ আছে এর বিপরীতে, সেটা হচ্ছে ডেইফিমিজম। একটা ভালো জিনিস, ভালো বস্তু, ভালো বিষয়কে যখন খারাপ নাম দিয়ে বা কঠিন কঠোর নাম দিয়ে সেটাকে এক্সপ্রেস করি, বর্ণনা করি, সেটাকে ডেইফিমিজম বলা হয়। অপশান ডিতে বলা আছে ইউলজি। ইউলজি কথাটার অর্থ হচ্ছে স্তুতি করা, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া, বা যেটাকে বলা হয় ফ্ল্যাটার বা ফ্ল্যাটারি, সেটা হচ্ছে ইউলজি। নেক্সট কোশ্চেন, এর পরের কোশ্চেনে বলা আছে ওয়ান হু ডাজ সামথিং, একজন যেটা করে, ডাজ সামথিং নট প্রফেশনালি বা পেশাগতভাবে নয়, বাট ফর প্লেজার, শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য কোনো একজন একটা কাজ করেন, সেটাকে এক কথায় কী বলা হয়? অপশান দেওয়া আছে অ্যামেচার, অপশান বি লিবার্টাইন, অপশান সি নভিস, আর অপশান ডিতে বলা আছে অন্ট্রপ্রনর। এই অন্ট্রপ্রনর বানানটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে। ENTREPRENEUR। অন্ট্রপ্রনর কথাটার অর্থ হচ্ছে উদ্যোক্তা, বা যিনি কোনো একটা উদ্যোগ নিয়ে একটা ব্যবসা শুরু করেছেন এবং পরবর্তীকালে সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে চলে গেছেন। অপশান সিতে বলা আছে নভিস। নভিস কথাটার বাংলা অর্থ হচ্ছে অনভিজ্ঞ। এর আগের দিন এই শব্দটা আমরা আলোচনা করেছিলাম। অনভিজ্ঞ বা যেটাকে বলা হয় অ্যাপ্রেন্টিস অর্থাৎ লার্নার। লিবার্টাইন কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর অর্থ হচ্ছে অসংযত, যিনি নিজের ডিজায়ার, নিজের যে কামনা বাসনা সেটাকে কন্ট্রোল করতে না পেরে একটা অসংলগ্ন জীবনযাপন করেন, তাকে বলা হয় লিবার্টাইন। অপশান এতে বলা আছে অ্যামেচার। অ্যামেচার কথাটার অর্থ হচ্ছে অপেশাদার, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি হয়তো নাটক করেন কিন্তু তার বিনিময়ে কোনো টাকা নেন না, বা সেটা করতে ভালোবাসেন বলেই সেটা করেন, সেটাকে বলা হয় অ্যামেচার। তাই এই প্রশ্নের উত্তর করব আমরা অপশান এ, অ্যামেচার। আমরা শেষ কোশ্চেন এখানে আলোচনা করব। এখানে বলা আছে ফিয়ার অফ টেলিং লাইজ, মিথ্যা কথা বলার যে ভীতি, সেটাকে এক কথায় কী বলা হয়? অপশান এতে দেওয়া আছে মিথোফোবিয়া, অপশান বিতে বলা আছে পাইরোফোবিয়া, অপশান সিতে বলা আছে জেনোফোবিয়া, আর অপশান ডিতে বলা আছে ক্লস্ট্রোফোবিয়া। আমরা ফোবিয়া রিলেটেড দুটো ভিডিও করেছিলাম এর আগে, সেখানে প্রায় 40 থেকে 50টা ফোবিয়া রিলেটেড শব্দ আমরা ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যারা ফোবিয়া বিষয়টাকে জানতে চাও বা মেনিয়া বিষয়টা জানতে চাও, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমরা ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনের একটা প্লেলিস্ট এই জায়গাতেই দিয়ে দেবো, এই জায়গাতে প্লেলিস্টে বা আই বাটনে আমরা দিয়ে রাখবো, তোমরা চাইলে ওগুলো দেখতে পারো। ক্লস্ট্রোফোবিয়া কথাটার বাংলা অর্থ হচ্ছে আবদ্ধ বা ঘিঞ্জি স্থান সম্পর্কে একটা ইররেশনাল ফিয়ার, অর্থাৎ ফিয়ার অফ কনফাইন্ড অর কনজেস্টেড প্লেস। অপশান সিতে বলা আছে জেনোফোবিয়া। জেনোফোবিয়া কথাটার অর্থ হচ্ছে বিদেশিদের সম্পর্কে একটা ভীতি, ফিয়ার অফ ফরেনার। অপশান বিতে বলা আছে পাইরোফোবিয়া। পাইরোফোবিয়া কথাটার অর্থ হচ্ছে ফিয়ার অফ ফায়ার, অর্থাৎ আগুন থেকে বা আগুন সংক্রান্ত একটা ভীতি। আর মিথোফোবিয়া কথাটার অর্থ হচ্ছে মিথ্যা কথা বলার ভয়, যেটা আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ আমাদের 30 নম্বর প্রশ্নের লাস্ট প্রশ্নের উত্তর হলো অপশান এ। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই উদ্যোগগুলো যদি তোমাদের ভালো লাগে, কার্যকরী মনে হয়, তাহলে ভিডিওগুলোকে লাইক, কমেন্টের পাশাপাশি সেই সকল পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দাও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে। ধন্যবাদ।